হ্যালো, আমরা আজকে পৃষ্ঠতলী রসায়নের 6th ক্লাসে আছি। এই ক্লাসের বিশেষত্ব হচ্ছে এই ক্লাসে আমরা কোলয়েডের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব। আমরা এতদিন ধরে যে কোলয়েড নিয়ে আলোচনা করছি তার ক্ষেত্রে এবার কোলয়েডের কী কী প্রপার্টি দেখা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে প্রপার্টি আছে সেটা হচ্ছে কোলয়েডের বর্ণ, অর্থাৎ কোলয়েডের মধ্যে যে বিস্তৃত দশার যে কণাগুলো রয়েছে, কোলয়েডের যে কণাগুলো রয়েছে সে তাদের কালার কীরূপ হবে, অর্থাৎ তাদের বর্ণ কীরূপ হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, আমরা তো নর্মালি জানি যে সাদা আলো সেটা অনেক বর্ণে অর্থাৎ 7টা বর্ণে বিভক্ত। বেনি আসো কলা তো পড়েছি আমরা, অর্থাৎ রামধনুতে যেটা দেখতে পাওয়া যায়। এখন বলা হয় কোন একটা বস্তুর উপর যখন সাদা আলো পড়ে তখন সেখানে বাকি 6টা বর্ণ শোষিত হলেও একটা বর্ণ কি হয় না, বিচ্ছুরিত হয়। সেই একটা বর্ণ যে কালারটা দেখায়, যে বর্ণটা হয়, সেই কালারটাই আমরা কিন্তু চোখে দেখতে পাই। ওকে, যেমন সাপোজ এই পেনটার কথা বলো, এই পেনটাকে সবুজ দেখছি কারণ মানে সবুজ ছাড়া বাকি আলো মানে বাকি যে 6টা আলো রয়েছে বর্ণ রয়েছে সেগুলো 6টা বর্ণের আলো শোষিত হয়ে গেছে, বাকি সবুজটায় কিন্তু বিচ্ছুরিত হচ্ছে, যেটা ওই জন্য আমাদের চোখে পড়ছে, সবুজ দেখাচ্ছে। এখন আমরা আরেকভাবে বলতে পারি যে কমপ্লিমেন্টারি কালার মানে কি, তোমরা ছোটোবেলায় যখন আঁকা শিখতে তখন তোমরা শিখেছো যে এমন দুটো বিশেষ কালার রয়েছে তাদেরকে মিক্সচার করলে সাদা কালার পাওয়া যায়। ঠিক আছে, এরকম রয়েছে। যত ধরো তুমি রেডের কথা বলো, রেড প্লাস গ্রিন, এদেরকে যদি মিক্সচার করে দাও সাদা আলো পেয়ে যাবে, সাদা কালার পাবে। ওই জন্য এদেরকে একে অপরের কমপ্লিমেন্টারি কালার বলি। তাই কোনো বস্তুর উপর সাদা আলো পড়লে যদি রেড শোষিত হয়ে যায় তাহলে তার কালার গ্রিন দেখাবে আর কি। এরকমভাবেও আমরা ব্যাখ্যাটা করতে পারি। যাই হোক, কোলারের বন্ডের ক্ষেত্রে কি বলছে না, এখানেও সেই একই ব্যাপার। কোলারের ধরো দোবন রয়েছে, সেখানে কোলারের কণাগুলো রয়েছে। এখন যখন সাদা আলো পড়ছে তখন কিছু পরিমাণ আলো শোষিত হয়ে যাচ্ছে, আর বাকি আলোটা কি হচ্ছে, সে বিচ্ছুরিত করছে। বিচ্ছুরিত করার জন্য সেই কালারটা আমরা দেখতে পাচ্ছি চোখের মধ্যে পড়ে মানে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেই কালারটা দেখাচ্ছে। এখন বলছে যে যত কণার সাইজ বাড়বে, যত কণার সাইজ এর বৃদ্ধি পাবে তত কি হবে বলো তো, তত তোমার সে বেশি বা বড় তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করবে। আর যদি সে বড় তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে তাহলে সে কম তরঙ্গদৈর্ঘ্যের আলো সে বিচ্ছুরিত করবে এবং সেটার কালারই দেখাবে। বুঝতে পারলে? তাহলে আরেকবার বলছি, যত কণার সাইজ বাড়বে মানে যত ব্যাসার্ধ বাড়বে তত আর কি সেই কণাটা বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করবে এবং কম তরঙ্গদৈর্ঘ্যের আলো বিচ্ছুরিত করবে। তাহলে কণার সাইজ বাড়ছে, কণার সাইজ যত বাড়বে মানে সমানুপাতিক চিহ্ন দিচ্ছি, তত তোমার অ্যাবজর্ব যে পরিমাণ যে আলোটা শোষণ করছে, অ্যাবজর্পশন লাইটের তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে, ওয়েভলেন্থ তত বাড়বে, তত কি হবে, তত তোমার সে বিচ্ছুরিত করছে মানে স্ক্যাটার করছে যে লাইটটা, স্ক্যাটার্ড লাইট, সেই লাইটের ওয়েভলেন্থ তত কমবে আর কি। তাই ওয়ান বাই লিখতে হবে, ব্যস্ত নদী বলতে পারি, 1/, স্ক্যাটার্ড ওয়েভলেন্থ। তাহলে কণার সাইজ বাড়লে সে বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করবে এবং কম তরঙ্গদৈর্ঘ্যের আলো বিচ্ছুরিত করবে এবং সেই আলোটাকে আমরা দেখতে পাবো। ওকে, একটা এক্সাম্পল তোমাদেরকে বলছি। যদি গোল্ড সলের ক্ষেত্রে বলি, গোল্ড সলে নর্মালি কী হয়, লাল কালার হয়। তাহলে গোল্ড সলের ক্ষেত্রে যদি গোল্ড সলের কথা বলি, এই নামটা তো শুনেছ, সোনার সল মানে সোনার একটা কোলয়েডীয় দ্রবণ। এর নর্মালি কালার হয় কি, নর্মালি কালার হয় রেড। ওকে, এখন যত তুমি কি করছো কণার সাইজ বাড়াবে তত এর কি হবে, কালারটা তোমার লাল থেকে নীলের দিকে অগ্রসর হবে। যত কণার সাইজ বাড়াবে তত তোমার লাল থেকে নীলের দিকে অগ্রসর হবে। তাহলে কণার সাইজ বাড়ালে ব্যাপারটা রেড থেকে ব্লু এর দিকে ঝুঁকতে থাকবে। কেন বিষয়টা হচ্ছে বলো দেখি তো। দেখো, কণার সাইজ যখন ছোট ছিল তাহলে সে নিশ্চয়ই ছোট যেহেতু, তাই সে কম তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করবে, আর কম তরঙ্গের আলো শোষণ করে সে বেশি তরঙ্গদৈর্ঘ্যে আলো
বিচ্ছুরিত করবে। এখন রেড জানি সবচেয়ে মানে হাইয়েস্ট ওয়েভলেন্থের লাইট, মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের লাইট। যত কণার সাইজ এবার তোমার কি বাড়াচ্ছ তত তোমার কি আরও হাই ওয়েভলেন্থ অ্যাবজর্ব করবে। কিন্তু হাই ওয়েভলেন্থ অ্যাবজর্ব করলে কী হবে, সে লো তরঙ্গ দৈর্ঘ্যর বা লো তরঙ্গ দৈর্ঘ্যের বা ওয়েভলেন্থের লাইট সে বিচ্ছুরিত করবে। আর আমি যত বেনি আসহ কলার যত লাল থেকে বেগুনির দিকে যাব তত তোমার কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। ওই জন্য দেখতে পাচ্ছি যে ব্লুটা তরঙ্গ দেখাচ্ছে, কণার সাইজ কমে গেছে, তাই কণা বাড়ছে, যার জন্য সে হাই ওয়েভলেন্থে অ্যাবজর্ব করছে, যার কারণে সে লো ওয়েভলেন্থের কালার দেখাচ্ছে। বুঝতে পারলে? এবার দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে কিনা কোলারের আকার ও আকৃতি। কোলারের আকার আকৃতি কিন্তু সুনির্দিষ্ট নয়। মোটামুটি আমরা সবাই ভাবছি এখানে গোলাকার, কিন্তু অ্যাকচুয়ালি এর কালারটা দণ্ডাকার হতে পারে, থালার মতো স্ট্রাকচার হতে পারে, এরমও হতে পারে। সবসময় যে গোলাকার হবে এমন কোনো বাধ্যতা নেই, দণ্ডাকার হয়, থালার মতো চ্যাপ্টা হয়। বুঝতে পারলে? এরম আকৃতিও হতে পারে, সেটা বিভিন্ন কোলারের ক্ষেত্রে বিভিন্ন হবে। নেক্সট এটা বলছে কোলারের ঘনত্ব ও সান্দ্রতা। এখানে পার্টিকুলারলি আমরা দুটো টাইপের কোলয়েড দ্রবণকে নিয়ে আলোচনা করব। প্রথমে যদি বলি আমরা দ্রাবক বিকর্ষী কোলয়েড, মানে যাকে আমরা লায়োফোবিক বলেছিলাম। আগের দিন আমি বলেছিলাম এই লায়োফোবিক বা লায়োফিলিক, অর্থাৎ দ্রাবক বিকর্ষী, দ্রাবক আকর্ষী কাকে বলে। দ্রাবক বিকর্ষী মানে কি বলেছিলাম, যেখানে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে আকর্ষণ বল যদি না থাকে তখন তাকে লায়োফোবিক বলবো, আর যদি থাকে তাকে লায়োফিলিক বা আকর্ষী বলবো, দ্রাবক আকর্ষী। ঠিক আছে, তাই প্রথমে আমি দ্রাবক বিকর্ষী কথা বলছি, মানে যেখানে আসক্তি নেই দ্রাবক বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশার মধ্যে। এখানে কি হবে, এখানে বলছে এই পার্টিকুলার লায়োফোবিক অর্থাৎ বিকৃত মানে দ্রাবক বিকর্ষী দ্রবণের ক্ষেত্রে কি হয় না, সেখানে বলছে যে এই যে ঘনত্ব বা সান্দ্রতা ধর্মটা দুটোর উপরে ডিপেন্ড করে, মানে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশা, এই দুটো মানে কম্পোনেন্টেরই ভ্যালুর উপর ডিপেন্ড করে, দুটো যোগফল অর্থাৎ সামেশন হয়। অর্থাৎ কোলয়েডের দ্রবণের যে ধর্মটা সেটা বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা দুজনের সামিং আপ হয় আর কি, মানে দুজন সমষ্টির সঙ্গে সমান হয়। তবে যেহেতু জানি আমরা যে কোনো কোলয়েড দ্রবণের ক্ষেত্রে যেহেতু বিস্তার মাধ্যমের পরিমাণটা বেশি হয়, তাই এক্ষেত্রে বিস্তার মাধ্যমের ঘনত্ব এবং সান্দ্রতার উপরেই ডিপেন্ড করবে যে দ্রবণটা কীরূপ হবে। আরেকবার বলছি, দ্রাবক বিকর্ষী কোলয়েডের ক্ষেত্রে ধর্মটা, বিশেষ করে ঘনত্ব এবং সান্দ্রতা ধর্মটা, সেটা বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা দুজনেরই ওই ঘনত্ব এবং সান্দ্রতার যোগফলের সমান হয়, মানে দুজনেই আলাদা করে নিজেদের কন্ট্রিবিউট করে আর কি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কী হয়, যেহেতু বিস্তার মাধ্যমের পরিমাণটা বেশি থাকে, মানে যার মধ্যেই কণাগুলো ভাসছে, তাই আমরা বলতে পারি যে বিস্তার মাধ্যমের ওপরই, মানে যত বিস্তার মাধ্যমের ওপরেই ধর্মগুলো ডিপেন্ড করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার যদি আমি আকর্ষী অর্থাৎ লায়োফিলিকের কথা যদি বলি, লায়োফিলিকের ক্ষেত্রে কি হবে, লায়োফিলিকের ক্ষেত্রে ধর্ম যেটা বলছে, এক্ষেত্রে কি হয় না, ঘনত্ব অনেকটা বৃদ্ধি হয়। এক্ষেত্রে কিন্তু ওইভাবে পার্টিকুলারলি বলা যাবে না বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার উপর ডিপেন্ড করে, পার্টিকুলারলি বিস্তার মাধ্যমের উপর ডিপেন্ড করে। তোমরা তো ভাবতেই পারো যে লায়োফিলিকটাও তো কোলয়েডই, তাই কোলয়েডের ক্ষেত্রে তো জানি আমরা বিস্তার মাধ্যমের পরিমাণটা বেশি থাকবে, তাহলে বিস্তার মাধ্যম যদি বেশি থাকে তাহলে তার ঘনত্ব এবং সান্দ্রতার উপরই তো একই রকমভাবে নির্ভর করার কথা। তবে এখানে দেখা যায় যে অত্যাধিক হারে ঘনত্ব এবং সান্দ্রতা বৃদ্ধি বেশি হয়, মানে এক্সেপশনালি হাই হয় আর কি। তাহলে হাই ঘনত্ব মানে কনসেন্ট্রেশন এবং সান্দ্রতা হয়, ভিসকোসিটি হয়। এটা কেন হচ্ছে, এর কারণ দেখো, আমরা জানি দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে কি হয়, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম একে অপরের সাথে আকর্ষিত হয়। যদি আকর্ষিত হয় একে অপরের উপর, তাহলে কি হবে না, তাহলে তারা একে অপরের কাছে সরে আসবে না, তাহলে আয়তন কমে যাবে। তাহলে যেহেতু বিস্তার মাধ্যমের কণাগুলো এবং বিস্তৃত দশার কণাগুলো এবং বিস্তার মাধ্যমটা যেহেতু একে অপরকে আকর্ষণ করে, তাহলে এর মধ্যে ছোটো ছোটো কণাগুলো একে অপরের সঙ্গে কাছাকাছি সরে আসবে, যার ফলে কি হবে না, দ্রবণের আয়তন কমবে, মানে গাঢ়ত্ব বাড়বে, মানে ঘনত্ব বাড়বে। আর ঘন দ্রবণ হলে সান্দ্রতা বেশি হয়। তোমাদের মনে করি যে সান্দ্রতা মানে কি, সান্দ্রতা মানে হচ্ছে তোমার যদি আমি একটা তরলকে অনেকগুলো স্তরে ভাগ করি, তাহলে একটা স্তর অন্য স্তরের গতিকে যে বাধা দেওয়ার প্রবণতা, তাকে আমরা ভিসকোসিটি বা সান্দ্রতা বলি।
যত ঘন হবে দ্রবণটা তার তার তত সান্দ্রতা বেশি হবে। তাই লাইফলিকের ক্ষেত্রে যেহেতু আকর্ষণ ধর্মের জন্য বিস্তার মাধ্যম এবং বিশ্বরসার কণাগুলো একে অপরের কাছাকাছি সরে আসে, যার জন্য ঘনত্ব অনেক বেশি হবে, তাই সান্দ্রতাও বেশি হবে। এরপরে যেটা বলছে যে কোলয়েডের অধিশোষণ ক্ষমতা। দেখো, বলা হচ্ছে যে আমরা জানি যে অধিশোষণ কাকে বলে। কোনো একটা পদার্থ অপর একটি পদার্থের পৃষ্ঠতলের ওপর জমে যাওয়ার প্রবণতাকে অধিশোষণ বলে, যেটা আমরা এই অধ্যায়ের শুরুতেই আলোচনা করেছি। কখনোই কিন্তু ভেতরে ঢুকবে না, পৃষ্ঠতলের উপর থাকবে। ওকে, এখন এখন যে অধিশোষক রয়েছে, ওই অধিশোষকটা যত গুঁড়ো করবে, তত ভেঙে গিয়ে কণায় পরিণত করবে, তার সারফেস তত বেশি হবে। সারফেস এরিয়া যত বেশি হবে তত কি হবে না, তার অধিশোষণের প্রবণতা বৃদ্ধি পাবে, তত বেশি পরিমাণ অধিশোষিত হবে সারফেস বৃদ্ধি পেলে। তাহলে একটা কণা, যে বড় কণা ছিল তাকে ভেঙে দিয়ে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করলে তার অধিশোষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, কারণ পৃষ্ঠতল বৃদ্ধি পাচ্ছে বলে। এবার তুমি যদি এটাকে একটা কোলয়েডে পরিণত করো, মানে একটা উপযুক্ত দ্রাবক নিয়ে তার মধ্যে এটা মিশিয়ে দিলে একটা কোলয়েড দ্রবণ তৈরি হয়ে গেল। এর সাইজ মনে করো 10⁻⁵ থেকে 10⁻7 সেন্টিমিটার আছে, এত ব্যাস বিশিষ্ট আছে। এই অবস্থায় তুমি মিশিয়ে দিলে, তাহলে কোলয়েড দ্রবণ তৈরি হয়ে গেল। এখন এই কোলয়েড দ্রবণ যখন তৈরি করলে তখন অধিশোষণ মাত্রা আরও বৃদ্ধি পাবে। যতটা আর কি গুঁড়ো করেছে তখন তো বৃদ্ধি পেয়েই ছিল, কোলয়েড দ্রবণে কনভার্ট করার ফলে তার অধিশোষণ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। সেই কারণেই কি হয় না, এই কোলয়েড অবস্থাতেই নর্মালি ওষুধকে সেবন করা উচিত। মানে নর্মালি যে সিরাপ টিরাপ তৈরি হয়, কোলয়েড অবস্থাতেই তাদেরকে রাখা হয়, যাতে আর কি অধিশোষণ মাত্রা বেশি হয়। মানে তার মধ্যে যে ওষুধ পার্টটা রয়েছে সেটা আর কি বেশি পরিমাণ অধিশোষিত হয় আমাদের দেহের মধ্যে আর কি। আচ্ছা, কোলয়েডের সংখ্যাগত ধর্ম। এখন তোমাদেরকে সংখ্যাগত ধর্ম আমি পড়িয়েছিলাম কোথায় বলো তো, সলিউশন কেমিস্ট্রিতে। সেখানে আমরা সংখ্যাগত ধর্ম পড়েছিলাম, অর্থাৎ যে সমস্ত দ্রবণের যে সমস্ত প্রপার্টি অর্থাৎ ক্যারেক্টার বা ধর্ম, যেগুলো কিনা কণার সংখ্যার উপর ডিপেন্ড করে, তাদের প্রকৃতির উপর নয়, তাকে আমরা সংখ্যাগত ধর্ম বলি। অর্থাৎ যত কণার সংখ্যা বৃদ্ধি পাবে তত আর কি সংখ্যাগত ধর্ম বৃদ্ধি পাবে। যেমন তোমার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ হিমাঙ্কের অবনমন, ঠিক আছে, বাষ্পচাপের কমে যাওয়া, এইগুলো আমি অভিশোভন, চাপ, এইগুলো সেই সংখ্যাগত ধর্ম হিসেবে পড়িয়েছিলাম আমরা। তাহলে কণার সংখ্যা বৃদ্ধি পেলে কণার সংখ্যার সঙ্গে সমানুপাতিক এইগুলো প্রপার্টি। কণার সংখ্যা বেশি হলে এই কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ সংখ্যাগত ধর্ম বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমরা দেখো যে ধরো পার্টিকুলার যদি বলি, একটা পার্টিকুলার এই পদার্থটা তাকে একটা দ্রবণ, তাকে একটা দ্রাবকের মধ্যে মেশানো হয়েছে, এই পদার্থটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অবস্থায়। এখন প্রথমে আর কি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সাইজ করা হয়েছে, এতই ক্ষুদ্র সাইজ করা হয়েছে এই কণাটার, যার ফলে সেটার প্রকৃত দ্রবণে কনভার্ট হয়েছে, প্রকৃত দ্রবণ। আর এই পদার্থটাকেই আমরা এখন মোটামুটি 10⁻⁵ থেকে 10⁻7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বা ব্যাস বিশিষ্ট করেছি করে আর কি একটা দ্রবণ তৈরি করেছি। তাহলে এখন যেহেতু এটার কণার সাইজটা আমার এই রিজিয়নের মধ্যে পড়ছে, তাই আর কি এটা কোলয়েড দ্রবণ বলতে পারি, কোলয়েড দ্রবণ। দেখো, এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে যেহেতু এখানে কণার সাইজগুলো ছোট ছোট, তাই কণার সংখ্যা এখানে বেশি, আর এখানে কণার সাইজগুলো বড় বড়, তাই কণার সংখ্যা কিন্তু এখানে কম। তাহলে প্রকৃত দ্রবণ আর কোলয়েড দ্রবণের মধ্যে, যেহেতু প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কণার সংখ্যা বেশি থাকে, তাই আমরা বলতে পারি কি কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্মও বেশি হবে, কারণ কণার সংখ্যার উপরেই ডিপেন্ড করে ওই কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম কণার সংখ্যা যত বেশি হবে তত কি হবে না, সংখ্যাগত ধর্ম মানটাও বৃদ্ধি পাবে। আবার তোমাদেরকে পড়েছিলাম যে অণু সংযোজনের মাধ্যমে কিভাবে তোমার কোলয়েড তৈরি হয়। প্রথমে ধরো প্রকৃত দ্রবণ ছিল, অণু সংযোজিত হলো, মানে একে অপরের সঙ্গে আমরা ধরো কোলয়েডের জন্য আর কি থার্ড এলিমেন্ট যোগ করলাম, যার জন্য আর কি তারা একে অপরের সাথে যুক্ত হয়ে কোলয়েড দ্রবণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, কোলয়েড দ্রবণ তৈরি হওয়ার পরে যখন যখন কোলয়েড দ্রবণ আমরা তৈরি করলাম, তখন কি হচ্ছে, কণার সংখ্যা যা ছিল তার তুলনায় কমে গেছে। এখন কমে যাওয়ার কারণে বলছি কলিগেটিভ প্রপার্টিটাও কমে যাবে আর কি।
যেমন ধরো যদি বলি আমরা যে হিমাঙ্কের অবনমনটা প্রকৃত দমনের ক্ষেত্রে বেশি অবনমন ঘটবে, এখানে কম অবনমন ঘটবে। ঠিক আছে, এবার আসে টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্টটা আমি আগের দিন বলেছিলাম যে যদি আর কি কোনো কোলয়েড দ্রবণ নেওয়া হয়, কোলয়েড দ্রবণের মধ্যে যে একটা মনে করো অন্ধকার ঘর আছে, ঠিক আছে, সেখানে তুমি একটা কোলয়েড দ্রবণ একটা পাত্রের মধ্যে রেখেছো, কাঁচের বিকারের মধ্যে রেখে তুমি যদি লাইট পাঠাও, একটা লাইটের রেখা পাঠাও, তখন কি হয় না এ আর কি যেতে যেতে তার গতিপথে এই কণাগুলো দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বিচ্ছুরিত হয়ে যায়, এর ফলে আর কি গতিপথের পরিবর্তন ঘটে। গতিপথে পরিবর্তন ঘটাকেই আমরা বলছি টিন্ডাল এফেক্ট, যেটা কিনা আমরা এই যে মানে সাইড দিয়ে, মানে কাঁচের পাত্রের সাইড দিয়ে কিন্তু দেখতে পাই যে গতিপথের পরিবর্তন ঘটছে আর কি, অর্থাৎ গতিপথটাকে আমরা অনুসরণ করতে পারি। এই যে ঘটনাটাকে আমরা টিন্ডাল এফেক্ট বলে থাকি। এখন টিন্ডাল এফেক্টটা কোলারের ক্ষেত্রে প্রকাশ পায়, প্রকৃত দ্রবণ দেখায় না। ঠিক আছে, এই টিন্ডাল এফেক্ট কিছু শর্ত রয়েছে, মানে কিছু কিছু আর কি তোমার আমাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে টিন্ডাল এফেক্ট দেখানোর জন্য। প্রথম বিষয় হচ্ছে দেখো যে বিশ্বদশার কণাগুলির ব্যাস ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষায় বেশি ক্ষুদ্র হওয়া বাঞ্ছনীয় নয়। অর্থাৎ কি না তোমার হচ্ছে যে কণাগুলো রয়েছে কোলার দ্রবণের মধ্যে, সেই কণাগুলোর ব্যাস কিন্তু এই যে তরঙ্গটা পাঠাচ্ছ ওই তরঙ্গের বা আলোর তরঙ্গদৈর্ঘ্যের, যে আলোটা পাঠাচ্ছ সেই আলোর তরঙ্গদৈর্ঘ্যের থেকে খুব ছোট হওয়া যাবে না। ঠিক আছে, মোটামুটি রিজনেবল, মোটামুটি কাছাকাছি হতে হবে। ঠিক আছে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি যে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের প্রতিসরাঙ্কের পার্থক্য যত বেশি হবে তত ভালো। প্রতিসরাঙ্ক তোমরা ফিজিক্সে পড়েছো নিশ্চয়ই, যে গতিপথের কোনো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকলে দেখবে দেখা যায় তোমার হচ্ছে যে তার গতিপথের পরিবর্তন ঘটে। এটা তোমরা প্রতিসরাঙ্ক বা ওই প্রতিসরণ পড়েছো না, সেই প্রতিসরণ থেকেই তোমরা মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক পড়েছো। এখন এখানে যেটা বলছে আর কি ওই বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের প্রতিসরাঙ্কের পার্থক্য বেশি হতে হবে, অর্থাৎ বিস্তৃত কণা যেগুলো রয়েছে এবং বিস্তার মাধ্যম রয়েছে তাদের মধ্যে প্রতিসরাঙ্কের পার্থক্য আমাকে এখানে কি করতে হবে না বেশি হতে হবে। এই পার্থক্য যত বেশি হবে তত আর কি বিচ্ছুরণটা ঘটবে। তাহলে একটা একটা কি শর্ত বললাম, একটা শর্ত হচ্ছে যে আলোটা পাঠাচ্ছ তার তরঙ্গ দৈর্ঘ্য এবং এই কণাগুলোর সাইজ মোটামুটি কাছাকাছি হতে হবে, কণার সাইজ কিন্তু খুব ছোট হলে চলবে না এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা। আর 2 নম্বর বিষয় বললাম কি বিশ্বীয় দশা এবং বিস্তার মাধ্যম প্রতিসরাঙ্কের পার্থক্য বেশি হতে হবে, যত বেশি হবে তত আর কি বিচ্ছুরণটা দেখা যাবে। এই টিন্ডাল এফেক্ট যেটা পড়ছি এর গুরুত্বটা কি, এর সাহায্যে আমরা কি করতে পারি জানো, এর সাহায্যে আমরা ওই প্রকৃত দ্রবণ এবং এই কোলয়েড দ্রবণ এই দুটোর পার্থক্য করতে পারি। একটা দ্রবণকে নিয়ে যদি মনে করো টিন্ডাল পরীক্ষা টেস্ট করা হচ্ছে, মানে অন্ধকার ঘরে ওই বিকারের মধ্যে দ্রবণটাকে নিয়ে আলো পাঠানো হচ্ছে, যদি দেখা যায় যে সে টিন্ডাল এফেক্ট দেখাচ্ছে, অর্থাৎ আলোক বিচ্ছুরণ ঘটছে যেটা কিনা তুমি সাইড দিয়ে অবজার্ভ করতে পারছো, তাহলে বুঝবো সেটা কোলার দ্রবণ। কিন্তু যদি দেখা যায় ওটা দেখাচ্ছে না তখন বলবো প্রকৃত দ্রবণ। এখন প্রশ্ন আসতে পারে প্রকৃত দ্রবণ কেন কোলার এই টিন্ডাল এফেক্ট দেখাচ্ছে না। আমি তো টিন্ডাল এফেক্ট দেখানোর দুটো শর্ত বলেছিলাম। দেখো প্রথম শর্তে কি বলেছিলাম যে কণার সাইজগুলো অনেকটা ছোট হলে চলবে না ওই তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা, যে আলোটা পাঠাচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষায়। কিন্তু দেখা যায় কি হয় এখানে, দেখা যায় এখানে যে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কণা তো অনেক ছোট হয়। আমি তো প্রথম দিনই বলেছিলাম যে প্রলম্বন প্রকৃত দ্রবণ এবং কোলারের মধ্যে পার্থক্য, প্রকৃত দ্রবণের সাইজ যদি অনেক ছোট হয় সে কারণে আমরা বলতে পারি যে তারা টিন্ডাল এফেক্ট দেখায় না, অর্থাৎ আলোর বিচ্ছুরণটা সে দেখাবে না। এবার একটা প্রপার্টি আসছে যেটা কোলার দ্রবণ প্রদর্শন করে, সেটা হচ্ছে ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি মানে কি, ব্রাউনীয় গতি মানে ওই বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তৃত দশার কণাগুলো কি হয় বিভিন্ন রকমভাবে গতিপথ, মানে এবড়ো খেবড়ো জিগজ্যাগ পথে আর কি তারা ঘোরাঘুরি করে। ঠিক আছে, এই যে কোলারের বিস্তার মাধ্যমের মধ্যে কোলার কণাগুলো যে বিরামহীন যে পরিভ্রমণ করছে, এই যে ঘোরাঘুরি করছে, ইতস্ততভাবে ঘোরাঘুরি করছে, এই ঘটনাকেই আমরা কি বলছি ব্রাউনীয় গতি।
এই ব্রাউনীয় গতি কিন্তু গ্র্যাভিটেশন অর্থাৎ গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ বল দ্বারা এফেক্টেড হয় না, ঠিক আছে। এবার প্রশ্ন আসতে পারে, আচ্ছা এই ধরনের গতি কেন দেখাচ্ছে? বিষয়টা হচ্ছে এটাই, দেখো যে কোলার কণাগুলোর সাইজ 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে সাইজগুলো তো মোটামুটি একটা ভালোই ছোট আছে, তাই না? এই ছোট হওয়ার কারণে কি হয় না, ধরো এটা আমি যদি কণাটা আঁকি, সেই কণার চারদিকে কি আছে, আরও কণা রয়েছে এবং বিস্তার মাধ্যমটা রয়েছে। এখন বিস্তার মাধ্যমে যে ছোটো ছোটো কণা রয়েছে তারা কি করছে, এর ওপর বল প্রয়োগ করছে। এখন দেখা যায় এই বলটা অসম হয়, অর্থাৎ ধরো এই দিয়ে 5 জন ঠেললো, এই দিয়ে মনে করো 3 জন কি 2 জন ঠেললো, এই দিয়ে 1 জন ঠেললো, এদিকে মনে করো 5 জন বা 3 জন ঠেললো। তাহলে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, অসম বল কাজ করছে। তাহলে অসম বল প্রযুক্ত হওয়ার কারণে তার উপর একটা লব্ধি বল থাকবে, মানে একটা রেজাল্ট্যান্ট বল থাকবে, যার জন্য কি হবে, সে মুভ করবে অর্থাৎ গতিশীল হবে। এই কারণে কি হয়, কোলারের কণাগুলো গতিশীল হয়। বুঝতে পারলে? তাহলে কোলার কি করে না, কোলার দ্রবণ ব্রাউনীয় গতি প্রদর্শন করতে পারে। এবার প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখো যে কণাগুলো তো দেখতেই পাই না আমরা, এমনকি ওই ইলেকট্রনিক মাইক্রোস্কোপেও দেখা অসম্ভব হয়ে দাঁড়ায়। সেই কারণে তার ক্ষেত্রে এই গতিটা দেখতেই পাই না। তাই তার ক্ষেত্রে আমরা কেন ব্রাউনীয় গতি নিয়ে আলোচনা করব? কোলার কণাগুলো দেখতে পাই বলে মোটামুটি, তাই আমরা বলতে পারি যে কোলার ব্রাউনীয় গতি দেখাচ্ছে, সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। আর ব্রাউনীয় গতির একটা মানে উপকারিতা হচ্ছে, দেখো আমরা তো একটা বলেছিলাম যে কোলার দ্রবণের প্রবলেম আছে, যেটা যে কোনো মুহূর্তে আর কি কিছুক্ষণ রাখার পরে দেখা যায় থিতিয়ে পড়ে যেতে পারে, ঠিক আছে, গ্র্যাভিটির প্রভাবে থিতিয়ে পড়ে যেতে পারে। তাও যেহেতু ব্রাউনীয় গতি রয়েছে, তাই আর কি এরা একটু স্থায়িত্ব পায়, মানে ব্রাউনীয় গতির জন্য এরা ঘোরাঘুরি করতে পারে আর কি, এরাদের স্থায়িত্ব পেয়ে যায় আর কি। এবার আসি যে একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার কোলারীয় দ্রবণের, সেটা হচ্ছে তড়িৎ ধর্ম। অর্থাৎ কোলারীয় দ্রবণের যে কণাগুলো রয়েছে তারা ইলেকট্রিক ক্যারেক্টার প্রদর্শন করতে পারে, ইলেকট্রিক্যাল প্রপার্টি তারা প্রদর্শন করতে পারে। প্রথমে যে ইলেকট্রিক প্রপার্টি আছে যেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ব্যাপারটা খুব ইজি, বিষয়টা দেখো যে কি হয় না, এই যে কোলার কণাগুলোর কথা বলছি, এরা চার্জ যুক্ত হয়। আমি যে বললাম না বিস্তার মাধ্যমের মধ্যে কোলার কণাগুলো ভাসছে, এই কণাগুলো কি হয়, চার্জড হয়, অর্থাৎ তড়িৎযুক্ত হয়। আর তড়িৎযুক্ত হলেই নিশ্চয়ই তুমি যদি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখো, তা সেখানে তো পুরো তড়িৎদ্বার রয়েছে, ক্যাথোড রয়েছে, অ্যানোড রয়েছে। তাহলে তড়িৎযুক্ত হলে কি হবে, সে যে কোনো একটা তড়িৎদ্বারের দিকে ছুটবে। সে যদি পজিটিভ চার্জ হয় তাহলে সে নেগেটিভ চার্জ তড়িৎগ্রস্ত ক্যাথোডের দিকে ছুটবে, আর সে যদি মানে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয় তাহলে সে পজিটিভ তড়িৎগ্রস্ত অ্যানোডের দিকে ছুটবে। তাহলে এই যে কোলার কণাগুলো তড়িৎযুক্ত হওয়ার কারণে এই যে তোমার ওই তড়িৎদ্বারের দিকে মুভ করছে বা গতিশীল হচ্ছে, এই ঘটনাকেই আমরা কি বলি, ইলেকট্রোফোরেসিস বলি, ঠিক আছে। এখন যদি আর কি কোনো কণা ক্যাথোডের দিকে ছোটে, তখন ক্যাটাফোরেসিস বলবো। ক্যাথোড থেকে ক্যাটা মানে আসছে কথাটা, বা ক্যাটায়ন থেকে ক্যাটা কথাটা আসছে। তাহলে কোনো কণা যদি ক্যাথোডের দিকে ছুটছে মানে কি, নিশ্চয়ই পজিটিভ চার্জ যুক্ত, তবেই সে নেগেটিভ চার্জগ্রস্ত ক্যাথোডের দিকে ছুটছে। আর যদি সে কোনোভাবে অ্যানোডের দিকে ছোটে, তার মানে কি, সেই ঘটনাকে বা সেই গতিশীলকে বলবো আমরা অ্যানাফোরেসিস। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এই কণাগুলো কি করে তড়িৎগ্রস্ত হচ্ছে, তড়িৎগ্রস্ত কি করে, তো এত তো পড়া হলো, কখনো তো বলেননি কি করে তড়িৎগ্রস্ত হচ্ছে। একটা এক্সাম্পল স্বরূপ বলি, আমরা যখন ফেরিক হাইড্রোক্সাইডে সল্ট করি, মানে FeOH, একটা জলীয় দ্রবণের মধ্যে রয়েছে, এই সল্টটা কি করে তৈরি হয় জানো, এটা আর কি FeCl3 এবং জল, এই বিক্রিয়ার মাধ্যমে FeOH প্লাস HCl তৈরি হয়। HCl এর কথাটা এখন বলছি না ডিটেলসে, মেন কনসেন্ট্রেট করে এর ওপরে। তাহলে যখন এই দ্রবণটা তৈরি করলে তখন কি হয় না, একটা মানে FeOH দ্রবণগুলো কি হয় না, কোলার কণা হিসেবে ওই দ্রবণের মধ্যে ভাসতে থাকে। এখন সব FeCl3 আর H2 তো বিক্রিয়া করেনি, পাত্রের মধ্যে কিছু অবিক্রিয়ারত অবস্থায় জল তো পড়ে রয়েছেই, অনেক পরিমাণ জল নিয়েছে যেহেতু,
আর এপিসিএল3 কণাগুলোর পরে রয়েছে এপিসিএল3 মানে কি Fe3+ আর Cl- আয়ন রয়েছে। দেখা যায় এই যে এপিসিএল3 এপিওইচ হোলথ্রাইসের কণার কথা বলছি না, ওর ওপরে কি হয় না ওই অবশিষ্ট যে Fe3+ কণাগুলো রয়েছে একটা একটা করে সজ্জিত হতে থাকে। মানে ওই যে কোলার কণার ওপরে Fe3+ আয়নগুলো কি হয় মানে জমতে থাকে। দেখো এপিওইচ হোলথ্রাইস তো নিউট্রাল ছিল, মানে এর কোনো চার্জ ছিল না। যখনই ক্যাটায়নগুলো এর ওপরে সজ্জিত হতে থাকে তখন কী হবে, টোটাল চার্জটা পজিটিভ হয়ে যাবে। তাহলে টোটাল চার্জ পজিটিভ হচ্ছে মানে কণাটা পজিটিভ চার্জড হয়ে যাচ্ছে। আর পজিটিভ চার্জড হয়ে গেলে কি হবে, সে কোন দিকে মুভ করবে, সে নিশ্চয়ই তুমি যদি তড়িৎ ক্ষেত্রে রাখো তাহলে সে নিশ্চয়ই ক্যাথোডের দিকে মুভ করবে, কারণ ক্যাথোডটা কী হয়, নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কথা বলছি, আমরা একটা মনে করছি ইউ আকৃতির নল নিয়েছি, ঠিক আছে, ইউ আকৃতির নল নিয়েছি। সেই নলের মধ্যে আমরা কি করেছি, ওই যে এপিএইচ হোলথ্রাইসের সলকে রেখেছি। এপিএইচ হোলথ্রাইস সলটা অনেকটা সেই অস্বচ্ছ হবে, নিশ্চয়ই বুঝতে পারছো, অস্বচ্ছ হচ্ছে এরকম দ্রবণটা আছে মনে করো, মানে কোলার দ্রবণটা আছে। আর তুমি কি করলে না এই দিকটা আর কি তুমি একটা অ্যানোড লাগিয়েছো, এদিকটা তুমি ক্যাথোড লাগিয়েছো। তো এটা অ্যানোড, এটা ক্যাথোড, এবং তুমি এটাকে কি করছো না তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করেছো, যুক্ত করা আছে। সাপোজ বাইরে দিয়ে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে সাপোজ, ওকে। তখন এই অবস্থায় যখন তুমি সুইচ অবস্থায় আছে, মানে কি যখন কারেন্ট কোনো যায়নি, তাহলে কি অবস্থায়, নর্মাল অবস্থায় থাকবে, মানে চারদিকে ছড়িয়ে থাকবে। যখন তুমি যখন আর কি ইলেকট্রিক মানে স্টার্ট করবে, মানে ধরো সুইচ অন করবে, সুইচ অফ অবস্থায় রয়েছে এটা কিন্তু, ঠিক আছে। আর যখন তুমি সুইচ অন করলে তখন কি হবে, তখন তুমি দেখতে পাবে এরম ব্যাপারটা ঘটবে। অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি এপিওইচ হোলথ্রাইসের কালারটা বাদামি হয়। আমার কাছে যেহেতু বাদামি কালারের পেন নেই বা কালি নেই, তাই আমি করতে পারছি না। যাই হোক, তাহলে কী হয়, এখানে এখানে অ্যানোড, এটা ক্যাথোড, এটা কি আঁকছি আমরা, ঠিক আছে। কি হয় সেটা কিছুক্ষণ পরের কথা, সেটা বলছি, ঠিক আছে। এখানে তুমি ধরো সুইচ অন করে দিয়েছো, এই অবস্থাতে সুইচ অন আছে। কি হবে, দেখা যাবে তোমার এই যে ক্যাথোড আছে, ক্যাথোডের দিকে তোমার এই যে কালারটা বাদামি কালারটা স্পষ্ট হয়ে গেছে। আমি বারবার বলছি বাদামি কালার হয়, আমার কাছে বাদামি কালারের কালির পেন নেই, ওই জন্য আমি এটি ইউজ করছি। যাই হোক, তাহলে দেখতে পাচ্ছ আগে কি ছিল, গোটা দ্রবণ বরাবর ছিল, কিন্তু এখন এখানে অর্থাৎ ক্যাথোডের কাছে সরে এসছে, ঠিক আছে। তাহলে এটা বিষয়টা কেন ঘটছে, কারণ এপিওইচ হোলথ্রাইসটা কি বলেছি, পজিটিভ চার্জড কোলার দ্রবণ, কোলার কণা, তাই তারা কি করবে, নেগেটিভ কণা, নেগেটিভ তড়িৎদ্বারের দিকে ছুটবে, অর্থাৎ ক্যাথোডের দিকে ছুটবে, যার কারণেই আর কি এই ঘটনাটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই ঘটনাকে আমরা ক্যাটাফোরেসিস বলছি, নর্মালি ইলেকট্রোফোরেসিস বলি, যেহেতু ক্যাটায়ন ফর্মে অর্থাৎ পজিটিভ চার্জ আয়ন ফর্মে সেই ক্যাথোডের দিকে যাচ্ছে, তাই আপনাকে ক্যাটাফোরেসিস বলছি। সিমিলারলি তুমি যদি আর কি আর্সেনিক সালফাইডের যদি আমি কোলার নিই, ধরো As2S3, এর ক্ষেত্রে দেখা যায় আবার এর কণাগুলো যে রয়েছে, কণার ওপর আবার S2- আয়নের মানে লেয়ার পড়ে, মানে একটা লেয়ার তৈরি হয় S2- আয়ন, তার মানে নেগেটিভ আয়নের লেয়ার পড়ে যাচ্ছে এখানে। তাহলে নেগেটিভ আয়নের লেয়ার পড়ে যাচ্ছে, এগুলো তো নেগেটিভ চার্জ, তাহলে টোটালটা কী হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে। তা নেগেটিভ চার্জ হয়ে গেলে সে কোন দিকে মুভ করবে, সে নিশ্চয়ই অ্যানোডের দিকে মুভ করবে, অর্থাৎ এই দিকে মুভ করবে। তখন তাকে বলবো আমরা কি, অ্যানাফোরেসিস বলবো, অর্থাৎ অ্যানোডের দিকে যাচ্ছে, যেহেতু তাই হলো। সেকেন্ড যে প্রপার্টি আছে সেটা হচ্ছে কি না ইলেকট্রো অসমোসিস। ইলেকট্রো অসমোসিস মানে কি, তুমি যদি এই বিস্তৃত দশার বিস্তৃত দশার কণাগুলোকে যদি গতি বন্ধ করে দাও, তাহলে বিস্তার মাধ্যমে কি হয় না মুভ করতে থাকে, এই ঘটনাকে ইলেকট্রো অসমোসিস বলছি। ব্যাপারটা এরকম, খুবই ইজি বিষয়। দেখো আমি যে একটু আগে এক্সাম্পল বললাম না তোমাদের, যে তুমি কি করছিলে না ApCl3 নিয়েছিলে, তার মধ্যে জল মিশিয়ে এপিএইচ হোলথ্রাইস কোলার তৈরি করলে, তার সঙ্গে HCl তৈরি হলো। এটার কথা বাদ দাও, HCl এর কথা বাদ দাও, তো বেচারা যেমন আছে তেমন আছে। আমার মেন কনসেপ্ট করছি এপিওইচ হোলথ্রাইসের ওপরে। এর ওপর কী হয় না, এর ওপর তোমার এখন দেখো দ্রবণের মধ্যে কী রয়েছে, দ্রবণের মধ্যে এক্সট্রা Fe3+ এবং Cl- আয়ন আছে।
ধরো একটা যদি Fe3+ থাকে তার জন্য 3টে Cl- আসতে হবে, যাতে আর কি তড়িৎটা ঠিক মানে ধর্মটা ঠিক থাকে আর কি। টোটাল দ্রবণটা কি হয়, নিউট্রাল হয়, তো দ্রবণটা তো নিউট্রাল হয় অর্থাৎ প্রশম হয়। এখন যখনই FeOH হোল থ্রাইসের ওপরে তোমার পজিটিভ কণাগুলো চলে এসছে, মানে Fe3+ আয়ন চলে এসছে, তখন দ্রবণের মধ্যে এক্সট্রা কি পড়ে রয়েছে, Cl- আয়ন পড়ে রয়েছে। তাহলে যদি আমি দ্রবণ থেকে কোলাইড কণাগুলিকে বাদ দিয়ে দিই, তাহলে এখন বিস্তার মাধ্যমের তোমার ইলেকট্রিক ক্যারেক্টার কি, নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি যে এই এই যে FeOH হোল থ্রাইসের কণাগুলো সে আর কি ক্যাথোডের দিকে আকৃষ্ট হলেও Cl- আয়ন যুক্ত বাকি অংশ অর্থাৎ বিস্তার মাধ্যমটা কি হবে, সে পজিটিভ চার্জড অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। তার কারণে কী হবে, বিস্তার মাধ্যমও মুভ হতে থাকবে। যদি আমি বিস্তৃত দশার কণাগুলোকে ফিক্স রেখে দিই তাহলে বিস্তার মাধ্যমগুলো মুভ করতে থাকবে। এই ঘটনাকে বলছি আমরা কি না ইলেকট্রো অসমোসিস। কারণ অসমোসিসে আমরা কি দেখি, অসমোসিস বা অভিশ্রবণ এটাও আমরা পড়িয়েছি সলিউশন অধ্যায়তে, যেখানে আমরা বলেছিলাম যে ওই যে দ্রাবক কণাগুলোর মুভমেন্টকে, আর এখানে দ্রাবক কণা কি, মানে দ্রাবক মানে তো এখানে বিস্তার মাধ্যম, তাই না। যাই হোক, একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে এখানে। এক্সপেরিমেন্টে কি করা হচ্ছে বলো তো, একটা ইউ আকৃতির নল নেওয়া হয়েছে একই রকম। এদিকে মনে করো তোমার হচ্ছে অ্যানোডকে রেখেছো, আর এইদিকে ক্যাথোডকে রেখেছো, আর বাইরের দিক দিয়ে তুমি ব্যাটারির সঙ্গে যুক্ত করেছো, ওটা আলাদা বিষয়, ঠিক আছে। এবার তুমি কি করলে, এবার তুমি এই মাঝখানটাতে তুমি একটা ঝিল্লি করেছো, তো মানে অর্ধবৃত্ত পদ্ধতি একটা সেপারেট রুম করেছো। সেই রুমের মধ্যে তোমার একটা সল বা একটা তোমার কোলার দ্রবণ আছে আর কি। সল মানে কি, কোলার দ্রবণ এক প্রকারের রয়েছে। এখন এই অবস্থাতে কি হচ্ছে, আর বাইরেটাতে কি জল রাখা হয়েছে, মানে এখানে যে বিস্তার মাধ্যম সেটা মনে করো জল, আর বিস্তৃত কণাটা যে কোনো একটা কিছু হতে পারে। তাহলে এদিকে জল লেগেছো, এখানেও জল লেগেছো, এখানেও জল লেগেছো। এখন প্রথমে সেম লেভেলে আছে, কারণ এই পর্দা তো অর্ধবৃত্ত পর্দা, এর মধ্যে দিয়ে জল যেতে পারে কিন্তু অন্য কণা যাবে না। এখন এই অবস্থায় কি হচ্ছে, তুমি ধরো কি করলে না, ইলেকট্রিক যখন স্টার্ট করলে তখন দেখা গেল যে একদিকের কণাগুলো কমে যাচ্ছে, মানে একদিকের জলের স্তম্ভটা আর কি কমে যাচ্ছে, একদিকটা উঠে যাচ্ছে। মনে করো এই দিকটা কমে যাচ্ছে, এই দিকটা উপর দিকে উঠে যাচ্ছে। এর কারণটা কি হলো না, দেখো এই সল যে ছিল, এই সলটা কি হচ্ছে, এই সলটা তোমার সলের মধ্যকার যে কোলার কণাগুলো ছিল নেগেটিভ চার্জ যুক্ত ছিল। ধরো S2S3 কথাই বলছি আমরা, এদের ক্ষেত্রে কোলার কণা নেগেটিভ চার্জ যুক্ত হয়। এরা কোন দিকে মুখ করতে চাইবে, এরা তাহলে ক্যাথোড অ্যানোডের দিকে মুখ করতে চাইবে, কারণ নেগেটিভ চার্জ যুক্ত হওয়ার কারণে এদিকে মুখ করতে চাইবে, কিন্তু যেতে পারবে না, কারণ কি পর্দা আছে বলে। এর পরিবর্তে এখন যেহেতু সল্ট মানে এই যে কণাগুলো যেহেতু নেগেটিভ চার্জ, তাই তার যে বাকি অংশটা সেটা কি পজিটিভ চার্জ, অর্থাৎ বিস্তার মাধ্যমটা কি পজিটিভ চার্জ, তাই সে এই ক্যাথোডের দিকে মুখ করতে থাকবে, ওই জন্য উপর দিকে উঠবে, এই ব্যাপারটা ঘটবে। তো এই ঘটনাকে আমরা কি বলছি, ইলেকট্রো অসমোসিস বলছি। লাস্ট যে আজকে আমাদের পড়ার বিষয় সেটা হচ্ছে সমতড়িৎ বিন্দু। আচ্ছা, আমরা তো এমন কতগুলো কলার পড়েছি, আমরা তো প্রোটিন পড়েছি যেটা কিনা একটা কলাইড। এখন প্রোটিনের তো কোনো ওই পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যুক্ত নয়, এটা অ্যাম্ফোলাইট প্রকৃতির হয়, অর্থাৎ প্রশম হয়, মানে উভধর্মী হয়, ঠিক আছে। প্রোটিনটা উভধর্মী হয় কারণ তার মধ্যে পজিটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে, এটা কি উভধর্মী হয়। তাহলে এই অবস্থায় তো এদের ক্ষেত্রে কী রকম প্রপার্টি দেখা যাবে, এদের ক্ষেত্রে তোমার তো এদেরকে যদি আর কি মুভ করতে চাই, বা অর্থাৎ ক্যাথোড বা অ্যানোড দিকে মুভ করতে চাই, তাহলে নিশ্চয়ই এদেরকে তড়িৎ দিতে হবে, তড়িৎ আয়ন দিতে হবে। এখন সাপোজ মনে করা হলো একটা দ্রবণ ছিল, প্রোটিনের কোলার দ্রবণ ছিল, ঠিক আছে। এর মধ্যে তুমি কি করলে না অ্যাসিড ঢেলে দিলে, অর্থাৎ পিএইচটা খুব কম, পিএইচ কম হলে তো অ্যাসিডিক মিডিয়াম হয়, তাহলে তুমি কি করলে অ্যাসিড ঢেলে দিলে। যখনই অ্যাসিড দিচ্ছ মানে কি নিশ্চয়ই H+ আয়ন দিচ্ছ। এখন এর ফলে কি হবে, যারা প্রশম ছিল তারা H+ আয়নকে গ্রহণ করবে, গ্রহণ করে সেটা কি হয়ে যাবে, তখন সেটা পজিটিভ চার্জযুক্ত হয়ে যাবে। পজিটিভ চার্জযুক্ত হয়ে গেলে কি হবে, সেই তো তুমি তড়িৎ ক্ষেত্রে রাখলে সে ক্যাথোডের দিকে মুভ করবে, অর্থাৎ নেগেটিভ তড়িৎদ্বারের দিকে মুভ করবে বা যাবে। তুমি যদি আলাদা করে এটাকে এর মধ্যে বেস মিশিয়ে দাও, অর্থাৎ ক্ষার মিশিয়ে দাও, যার ক্ষেত্রে পিএইচ কম, পিএইচ বেশি,
দিচ্ছ মানে কি ওইচ মাইনাস আয়ন দিচ্ছ, তাহলে ওইচ মাইনাস আয়ন মানে কি অ্যানায়ন, অ্যানায়ন তাহলে অ্যাবজর্ব করবে বা গ্রহণ করবে, যার ফলে যে নিউট্রাল ছিল সে এখন নেগেটিভ চার্জ যুক্ত হয়ে যাবে। এখন নেগেটিভ চার্জ যুক্ত হয়ে গেলে কি হবে, সে এবার অ্যানোডের দিকে মুভ করবে। তাহলে এইভাবে আমরা পিএইচের মানে অ্যাসিড বা ক্ষার যোগ করে দিয়ে নিউট্রাল অর্থাৎ প্রশম প্রোটিন দ্রবণ বা প্রশম কোলার দ্রবণের কোলার কণাগুলিকে কি করতে পারি, চার্জ যুক্ত করে দিয়ে বিভিন্ন দিকে মুভ করাতে পারি। এখন দেখো আমরা এমন একটা পিএইচ ভ্যালু দিলাম, দ্রবণ দিলাম, একটা এমন একটা দ্রবণ দিলাম, সেই দ্রবণের এমন যে পিএইচ ভ্যালু, তাহলে দেখা যাচ্ছে যে কোনো দিকে আর মুভ করছে না, মানে কোনো চার্জ যুক্ত হচ্ছে, নিউট্রাল ছিল নিউট্রালই রয়েছে। তখন সেই পার্টিকুলার পিএইচকে আমরা বলবো সমতড়িৎ বিন্দু। বুঝতে পারলে? এটা পার্টিকুলারলিকে বলবো সমতড়িৎ বিন্দু। এইটা ডিটেলসে আমরা আলোচনা করব যখন আমরা প্রোটিন নিয়ে ফ্যাট নিয়ে আলোচনা করব, যখন যে অধ্যায়টাতে, সেইটাতে আমরা ডিটেলসে আলোচনা করবো এই সমতড়িৎ বিন্দুটা কি। এখন মোটামুটি একটু জেনে রাখো, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিষয়। ওকে, আজকে এখানে পর্যন্ত থাক।